স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। ঈদের ছুটির প্রথম দিন আজ। টানা 7 দিনের ছুটি পাচ্ছেন কর্মজীবীরা। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে ভোরে থেকেই ঢাকা ছাড়ছেন মানুষজন। সড়কপথে বিভিন্ন টার্মিনাল থেকে বাসে করে বাড়ির পথ ধরেছেন অনেকে। তবে যাত্রাপথে কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পাওয়ার অভিযোগ করেন পরিবহন চালকরা। এছাড়া বাস ভাড়া নিয়েও কোথাও কোথাও অভিযোগ রয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। চাঁদ দেখা সাপেক্ষে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের ঈদের ছুটির তারিখ নির্ধারণ করা হয়। এর পাশাপাশি 17 মার্চ পবিত্র শবে কদর ও 18 মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কোনো যাত্রীর চাপ নাই, স্বাভাবিকভাবেই সবাই যাচ্ছে এবং ভাড়াও ঠিক আছে। আমরা তো অনলাইনে আগে কাটছি, কিন্তু টিকিট পাইতে একটু কষ্ট হয়েছে, কিন্তু অনলাইনে কাটছি আমরা আগে, কিন্তু আমাদের দূরের রাস্তা তো একটু কষ্টও হয়। দর্শক, সড়কপথে এই যাত্রার খবর জানাতে এবার সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হালিম, যাত্রীরা বাসের ভাড়া নিয়ে কি বলছেন, আর পরিবহন চালকরা কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি তেল কি পাচ্ছেন? কোনো অভিযোগ আছে তাদের, জানাবেন। জি আনোয়ার, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি আমি বলি, সেটি হচ্ছে যে চালকদের কিন্তু বিস্তর অভিযোগ। তারা যেমনটি বলছেন যে রেশনিং পদ্ধতি যেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটি ঈদ যাত্রাকে কেন্দ্র করে যাতে নির্বিঘ্নে মানুষ যেতে পারে, সেই হিসেবে পরিবহনে যাতে স্বাভাবিক যে সরবরাহটি পায়, সেই জন্য কিন্তু তারা বলছিলেন যে সেই অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছেন না। এবং আমি কয়েকজন চালকের সাথে সকালবেলা কথা বলেছি, তারা বলছেন যে তারা 4 থেকে 5টি পাম্পে ঘুরে ঘুরে তাদের যে চাহিদা অনুযায়ী যে তেল, সেই তেলগুলো তারা, তবু সেটি তাদের চাহিদা অনুযায়ী না। তবে সেই হিসেবে তারা বলছেন যদি এই ঈদে এই জ্বালানি তেলের সরবরাহ যদি স্বাভাবিক করা না হয়, তাহলে কিন্তু একটু সমস্যা পড়বে। আর আরেকটি বিষয় যেটা বলছিলেন, সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন কাউন্টারে দেখতে পেয়েছি, সেখানে কিন্তু এখন পর্যন্ত সেরকম চাপ, পরিবহনের চাপ এবং যাত্রীর চাপ সেরকম আমরা দেখতে পাইনি। তো এবং সেই সাথে ভাড়ারও যে অতিরিক্ত নেওয়ার যে বিষয়টি, সেই হিসেবে একটু আগে আমরা দেখতে পেয়েছি নবীনগরে, সেখানে কিন্তু উপজেলা প্রশাসন একটি অভিযান শুরু করেছেন এবং সেখানে 2টি কাউন্টারকে 1000 টাকা জরিমানা করেছে এই বিভিন্ন অনিয়মের অভিযোগে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মহাসড়কের যানবাহনগুলো স্বাভাবিক থাকে এবং যাত্রীর চাপ সামাল দিতে কিন্তু নিরাপদ সড়ক চাই যে একটি সংগঠন আছে, তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি সাভার, বাইপাইল এবং নবীনগর, সেখানে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে যদি বলি যে আজকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের যে কারখানাগুলো, সেগুলো ছুটি হয়নি। তবে আগামীকালকে ছুটি হওয়ার পরপর কিন্তু এই অঞ্চলে একটি চাপ পড়বে। সেই হিসেবে কিন্তু একটু আগে সাভারের যে এলাকা রয়েছে, সেই বাইপাইলে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা জেলা পুলিশের যে অতিরিক্ত ডিআইজি, এবং তারা কিন্তু এখানে আসছেন সার্বিক যে পরিস্থিতি সেটি দেখবার জন্য। এবং সেই সাথে যে বাইপাইল রয়েছে, সেই বাইপাইলে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হচ্ছে। সেই কাজ হওয়ার কারণে কিন্তু রাস্তা কিছুটা সরু হয়েছে এবং সেটি কিন্তু চিন্তার বিষয় রয়েছে আগামী এই যে ঈদ যাত্রা। সেই হিসেবে সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই নবীনগর, চন্দ্রা এবং ঢাকার ইচ্ছা মহাসড়কে যে যান চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। তবে আগামীকালকে যেটি কারখানাগুলো খুলে দেওয়ার, কারখানাগুলো বন্ধ হওয়ার পরপরই কিন্তু যে একটি চাপ পড়ে প্রত্যেক বছর, তেমনটি কিন্তু এখানে পড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আনোয়ার। জি হালিম, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ হালিম। দর্শক, ঈদ যাত্রায় যমুনা সেতু মহাসড়কের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। জানবো সেখানকার চিত্র। রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তো মহাসড়কে সকাল থেকে যে চিত্র আমি দেখেছি, বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়নি এবং কি গাড়ির প্রচুর চাপ রয়েছে। এছাড়া মহাসড়কে যানজট নিরসনে 1000 পুলিশ সদস্য কাজ করছে, এমনটা জানিয়েছেন পুলিশ সুপার। তো যমুনা সেতু টোল প্লাজায় 24 ঘন্টায় 3 কোটি টাকার মতো টোল আদায় হয়েছে। গাড়ি পারাপার হয়েছে প্রায় 35 থেকে 37 হাজার। তো আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে মহাসড়কের
যে চিত্র, যে গাজীপুরের চন্দ্রা থেকে যে গাড়ির ধীরগতি এবং কি গাড়ির একাধিক চাপ, এছাড়া যমুনা সেতুর পূর্ব পাশে দুই একটি গাড়ি বিকল হওয়ার কারণে গাড়ির চাপ সৃষ্টি হয়েছিল। এছাড়া এখন পর্যন্ত কোনো যানজট হয়নি। আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, এই মহাসড়ককে ঘিরে বিশেষ করে উত্তরবঙ্গের প্রবেশদ্বারের যে পথ রয়েছে, সেই গাড়ি চালকদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে সবচেয়ে বড় সমস্যা তারা এখন ফেস করছে হচ্ছে জ্বালানি সমস্যা। 15 থেকে 20 লিটারের তেলের উপরে জ্বালানি তেল দিচ্ছে না, এর কারণে বিভিন্ন স্পটে গিয়ে তারা জ্বালানি তেল নিচ্ছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার পথ জুড়েই হাইওয়েতে উত্তরবঙ্গের যে চলাচলের গাড়িগুলো, তার মধ্যে টাকে করে অনেক মানুষ বাড়ি যাচ্ছে এবং কি বাইকাররাও যাচ্ছে। এছাড়া জ্বালানি তেল সংকট নিরসনের অতি শীঘ্রই সমাধান চাচ্ছে চালকরা। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। নিরাপদ বাহন হিসেবে অনেকেরই পছন্দ রেল। এবারের ঈদ যাত্রায় ট্রেনে করেও অনেকে বাড়ি ফিরছেন। আগে থেকে অনলাইনে টিকিট কাটায় ঝামেলাহীন ভ্রমণ নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। তবে ঈদ উপলক্ষে প্রথম ছুটির দিনে রেলপথে বেশ যাত্রী চাপ দেখা যায়। কিছু ট্রেনে নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ছাদেও যাত্রীদের উঠতে দেখা যায়। রাজধানীর কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, আজ 3 জোড়া বিশেষ ট্রেন চলছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে কালোবাজারি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ঈদের ছুটিতে বাড়িতে যাব ফ্যামিলিকে নিয়ে, তো এই পর্যন্ত যাই দেখলাম খুবই শৃঙ্খলাভাবে সবাই যাতায়াত করতেছে। মা বাবার সাথে ঈদ করব, সেই জন্য বাড়িতে যাচ্ছি। ঈদের ছুটিতে এবার তো সরকার বেশ কদিন বেশি ছুটি দিয়েছে, তো সেজন্য গ্রামে যাচ্ছি বাড়িতে ঈদ করার জন্য সবার সাথে একসাথে। 44টা আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত ঢাকা থেকে 21টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এর মধ্যে একটি মাত্র ট্রেন নীলসাগর এক্সপ্রেস 45 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া অন্যান্য ট্রেন অন টাইমে ঢাকা স্টেশন ত্যাগ করে। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। কথা বলবো তার সঙ্গে। গৌতম, মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে যানবাহনের চাপ কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানান। প্রিয়জনের সাথে ঈদ করতে নগর থেকে গ্রামের বাড়ি যাচ্ছে হাজারো মানুষ, এবং সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস কাউন্টারগুলিতে যাত্রীদের আনাগোনা কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে। তারা বিভিন্ন প্রান্ত থেকে আসছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য, কাঙ্ক্ষিত যে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য পরিবার পরিজন নিয়ে আসছে, ব্যাগ নিয়ে কিন্তু বাস কাউন্টারগুলিতে অপেক্ষা করছে। এবং মহাসড়ক এবং বাস কাউন্টারগুলোর আশপাশে গাড়ির বেশ কিন্তু চাপ আমরা দেখতে পাচ্ছি। এবং নারায়ণগঞ্জের যে ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মহাসড়কের যে অংশ রয়েছে, কোথাও কিন্তু যানজটের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এক ধরনের যানজটের সংখ্যা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের একটি অংশে কথা রয়েছেন, এবং সেই সাথে যাত্রীরা কিন্তু বরাবরের মতোই অভিযোগ করছেন যে বাড়তি ভাড়া নেওয়ার যে পরিবহন স্টাফরা রয়েছেন তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে, সেই অভিযোগটি কিন্তু করছেন। এবং সেই সাথে আমরা কথা বলেছিলাম যাত্রাপথের যে স্বস্তির বিষয়টা, তারা কিন্তু বলেছেন যে এবারের যাত্রাটা তাদের স্বস্তি মনে হচ্ছে, এবং এখন পর্যন্ত তারা ভোগান্তির বিষয়টি বলছেন যে কোনো ভোগান্তি হচ্ছে না, এবং তারা কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। এবং প্রশাসন কিন্তু মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছেন, এবং যেই সব পয়েন্টগুলোতে যানজটের সংখ্যা রয়েছে সেখানে কিন্তু তারা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, কোথাও যদি কোনো পরিবহন বিকল করে সেগুলি সরানোর ব্যবস্থা করেছেন, এবং কোথাও যদি কোনো অতিরিক্ত ভাড়া আদায় করে সেই বিষয় কিন্তু প্রতিরোধ করার জন্য নির্বিঘ্নে যাতায়াতের জন্য কিন্তু তারা কিন্তু কাজ করছেন। এবং পরিবহন স্টাফরা কিন্তু তারা এই যাত্রীদের যে অভিযোগ রয়েছে, তারা যে অতিরিক্ত ভাড়ার অভিযোগ করছেন, তারা সেই অভিযোগটি কিন্তু একেবারে উড়িয়ে দিয়েছেন, মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন। তারা বলছেন সরকার নির্ধারিত ভাড়ায় তারা কিন্তু সেই যাত্রীদের কিন্তু টিকিট বিক্রি করছেন, কিন্তু চিত্র বলছে এবং যাত্রীরা বলছে এখানে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এবং নারায়ণগঞ্জের
ঢাকা চট্টগ্রামের যে ঢাকার চট্টগ্রামমুখী যে লেনটি রয়েছে এখন পর্যন্ত পরিবহনের চাপ বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে এবং এখন যাত্রীদের চাপও কিন্তু রয়েছে। তবে কোথাও কোনো কিন্তু যানজট নেই, মানুষের মাঝে কিন্তু এক প্রকার আনন্দের ছাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাদের দাবি স্বস্তিতে তারা বাড়ি ফিরতে চান এবং আবার পুনরায় তারা কিন্তু স্বস্তিতে তার কর্মস্থলে আসতে চান। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রার সর্বশেষ। জি গৌতম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহা জানাচ্ছিলেন বিস্তারিত। দর্শক, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। এ বিষয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী রুবায়েত হাসান। চলে যাচ্ছি তার কাছে। রুবায়েত, মন্ত্রিসভার বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কি, আমাদের জানাবেন? আনোয়ারুল, আসলে একটা ভিন্ন প্রেক্ষাপটে আজকে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আজ পবিত্র শবে কদরের ছুটি, সরকারি ছুটি, আর আগামীকাল 18 মার্চ নির্বাহী আদেশে সরকার ছুটি দেওয়ার ফলে 7 দিনের ঈদ উল ফিতর উদযাপনের যে ছুটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে বলা যায় যে আজকে থেকেই। কিন্তু আজ মঙ্গলবার সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসেছেন সচিবালয়ে এবং আজ দুপুর 2টায় যে বৈঠকটি হবার কথা গতকালই জানানো হয়েছিল সেটি শুরু হয়ে গেছে। মন্ত্রী প্রতিমন্ত্রী যারা এসছেন, আমি দেখেছি পানি সম্পদ মন্ত্রী তিনি এসছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসছেন, একই সঙ্গে এসেছেন সেতু প্রতিমন্ত্রী সহ অসংখ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মন্ত্রীরা কিন্তু আজ অফিস করছেন। একটি ব্যতিক্রমী আয়োজন। কী নিয়ে আলোচনা হচ্ছে সেটি আসলে বলা একটু কষ্টকর, কারণ মন্ত্রী প্রতিমন্ত্রী যারা ঢুকেছেন তাদের জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলছিলেন যে অর্থ মন্ত্রণালয়ের ছাড় সংক্রান্ত, অর্থ ছাড় সংক্রান্ত কিছু বিল আজ উত্থাপিত হতে পারে। একই সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয়গুলি থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আপনি জেনে থাকবেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সংঘাত বিগ্রহ চলছে সেগুলো নিয়ে আসলে আজকের নিয়মিত এই বৈঠকে আলোচনা হতে পারে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব রয়েছেন তিনি ব্রিফ করবেন। তবে সকাল 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সচিবালয়ে এসেছেন তারপরে কিন্তু তিনি বেশ কয়েকটা বৈঠকে অংশ নিয়েছেন। যেমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল তারা এসেছিলেন। তারা নগরের রাজধানীকে উন্নয়ন করতে চান এবং তাদের যে পলিসি বা যে ভবিষ্যতের পরিকল্পনাগুলো সেগুলো প্রধানমন্ত্রীকে দিয়েছেন এবং সেগুলো শোনার পরে তাদের সঙ্গে আবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক সেই বৈঠকে এসেছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর এই অফিস কক্ষে। সেখানেও আগামী ঢাকা নিয়ে আসলে আলোচনা হয়েছে। এছাড়া আপনি জেনে থাকবেন যে 2026 সালের সরকার গঠনের পর এপ্রিল মাসের 14 তারিখ কৃষক কার্ডের উদ্বোধন করা হবে। সেই বিষয়ে এক ধরনের বার্তা হয়তো আজকে নির্দেশনা বার্তা বৈঠকগুলো থেকে দেয়া হতে পারে এমন পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে সরকারের চলমান উন্নয়ন প্রকল্প কিভাবে আসলে এগিয়ে নেওয়া যায় সেই বার্তাগুলো নিয়ে কর্মকর্তা কর্মচারীদেরকে নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও আসলে সেই বার্তা দেওয়ার প্রয়াস রয়েছে। অর্থাৎ বাংলাদেশ নিয়ে যে তার ভাবনা নতুন প্রধানমন্ত্রী হবার পর, অর্থাৎ সরকারের কিন্তু 1 মাস দায়িত্ব গ্রহণের পূর্ণ হবে আগামীকাল। তো এটি একটি বড় বিষয় যে ইস্তেহারের যে প্রতিশ্রুতি সেগুলো বাস্তবায়নে দিনরাত কাজ করছেন তারেক রহমান, এটি বলা যাচ্ছে। তাই আসলে ছুটির দিনেও তিনি অফিস করছেন। আগেও এই 1 মাসের মধ্যে কয়েকদিন হয়েছে যে ছুটির দিন ছিল, সেগুলোতে তিনি তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন, কখনো সচিবালয়ে অফিস করেছেন। তো নিয়মিত তিনি দেশের জন্য কাজ করছেন, এটি বলা যায়। বৈঠকগুলো শেষ হলে বাড়তি তথ্য আপনাদের জানাতে পারবো। জি রুবায়েত, আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবায়েত হাসান। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কেডিএস গ্রুপের উদ্যোগে চট্টগ্রামের পটিয়া উপজেলার 6টি ইউনিয়নের কমপক্ষে 25,000 গরিব ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান। সকালে উপজেলার খলিল মির ডিগ্রি কলেজ মাঠে নারী পুরুষ প্রত্যেককে নগদ 4,000 টাকা করে প্রদান করেন তিনি। পটিয়া উপজেলার জিরি, কাশিয়াইশ, আশিয়া, কুসুমপুর, বড়লিয়া ও কোলাগাঁও ইউনিয়নের মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদুল হক, কেডিএস গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমুর রহমান এবং ইউপি সদস্য এম এ হাশেম সহ স্থানীয়রা। সারা দেশের বিত্তবানরা ঈদে গরিবের প্রাপ্য হক বুঝিয়ে দিলে সমাজে বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেন খলিলুর রহমান। সিল্ক মানেই রাজশাহী। রেশমের বাহারি শাড়ি, 3 পিস ও পাঞ্জাবি এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক। ঈদ উল ফিতরের কারণে রেশম পল্লীতে বেড়েছে ব্যস্ততা। শোরুমগুলোতে ক্রেতার ভিড়। সিল্কের জামার দাম তুলনামূলক বেশি, তারপরও কমছে না ক্রেতার আগ্রহ।
রাজশাহীর জলবায়ু রেশম চাষের উপযোগী হওয়ায় 1905 সাল থেকে এই অঞ্চলে ব্যাপক হারে রেশম চাষ শুরু হয়। জেলার ভোলাহাটে উৎপাদন হয় দেশের মোট রেশমের শতকরা 75%। ব্রিটিশ আমল থেকেই রাজশাহী সিল্ক বস্ত্রের জন্য বিখ্যাত। ঈদ উল ফিতর ঘিরে রাজশাহীর বিভিন্ন সিল্ক শোরুমে শোভা পাচ্ছে বাহারি ডিজাইনের নতুন নতুন পোশাক। মেয়েদের থ্রি পিসের মধ্যে রয়েছে অ্যান্ডি সিল্ক, বলাকা সিল্ক, মসলিন সিল্ক এবং হাতের কাজ করা পোশাক। এই জন্য প্রথমেই রাজশাহী সিল্ক মানেই একটা ঐতিহ্য, রাজশাহীর গর্ব আমাদের। আর সপুরা সিল্ক মানেই ঈদের বাজার। আর সিল্কের পোশাকটা আমাকে খুব ভালো লাগে। আমার পরিবারের সবাই সিল্কের পোশাক পছন্দ করে। শাড়ির মধ্যে সফট সিল্ক, ধুপিয়ান সিল্ক, অ্যান্ডি সিল্ক, বলাকা সিল্ক, তসর সিল্ক, মসলিন সিল্ক, র সিল্ক ও কাতান সিল্ক এগুলো নারীদের পছন্দের তালিকায় শীর্ষে। এটা পরে আমরা আনন্দ বোধ করি, গর্ববোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। এই পাঞ্জাবিগুলো খুব ভালো লাগে এবং আমার যে ছেলে আছে ছেলেদের জন্যও আমি এই সিল্কের পাঞ্জাবি কিনি। ছেলেদের কাছে সিল্কের তৈরি পাঞ্জাবি ও ফতুয়ার চাহিদা বেশি। এটি মাথায় রেখে দোকানিরা পসরা সাজিয়েছেন। বিভিন্ন কোয়ালিটি এবং সিল্কের বিভিন্ন আইটেমের জন্য আমাদের প্রচুর কাস্টমারের চাহিদা পূর্ণ আমরা করতে পেরেছি বা আরো সামনের দিকে আরো করবো আর কি। মুসলিম সিল্কের পরে বেশ হাতের কারচুপি টরচুপি এগুলো কাজ করেছিলাম আর কি, বেশ সাড়া পাইছি। রাজশাহী সিল্ক 2022 সালের 26 এপ্রিল জিআই পণ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। রাজধানীর বিভিন্ন বিপণী বিতান কিংবা ফুটপাত সবখানে এখন ঈদের জমজমাট কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত ক্রেতা ও দোকানিরা। পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে ব্যস্ত সবাই। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। সেই আমেজ রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোতে দিনরাত সমান তালে চলছে বেচাকেনা। বনানীর বাসিন্দা জাহিদ ও জান্নাত দম্পতি এসেছেন ঈদের জামা কাপড় কিনতে। দাম নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই, গুরুত্ব পাচ্ছে পছন্দ। চয়েসের উপর ডিপেন্ড করে, যেটাই চয়েস হচ্ছে ওটাই, যেমন টাইপই হোক, গাউন দেন হচ্ছে লং টাইপ ড্রেসগুলোতে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। থ্রি পিস, শাড়ি সব কিছুই নেওয়া হচ্ছে, তাও স্টিল কন্টিনিউ চলতেছে। এখন পর্যন্ত 4-5টা ড্রেস নেওয়া হয়েছে। ওর চয়েসের উপরে ডিপেন্ড করে, আর আমার যেটা চয়েস হচ্ছে আমি ওইটা কিনে দিচ্ছি। এখন আমার শপিংই কমপ্লিট হয়নি, ওদেরটা কমপ্লিট করার পরে তারপর আমারটা করব। ফ্যামিলি এগুলো সব মিলে অ্যাভারেজ 80+ চলে গেছে। নগরবাসী এখন ব্যস্ত পরিবার পরিজনের জন্য ঈদের কেনাকাটায়। ছুটছেন এক মার্কেট থেকে আরেক মার্কেটে। পছন্দ হলে তো সবই নেওয়া যায় যেটা কমফোর্টেবল হয়, বাট হয় যে 10-20 রেঞ্জ এরকমের মধ্যেই রিজনেবল লাগে আমার কাছে। কোয়ার্ডস নিয়েছি, কুর্তি নিয়েছি, কামিজ নিয়েছি। নামি দামি মার্কেট ও শপিং মলের উল্টো চিত্র ফুটপাতের দোকানে। সাধারণত নিম্ন ও মধ্যম আয়ের লোকজন এসব জায়গায় ভিড় করেন। এদের বাচ্চা, তারপর ওয়াইফ, ছোট ভাই আছে, এদের জন্য আর কি কিনলাম। না, নিজের জন্য ওরকম হবে না, নিজের জন্য নেক্সট টাইম। ঈদ তো ওদের জন্য, ছোট বাচ্চাদের, আমাদের তো আর এখন আর ঈদ নাই। প্রাইস অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি প্রাইস, বাজেটের সাথে মিল হচ্ছে না আর কি, বাজেটের থেকে অনেক বেশি দাম। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এছাড়া বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের আস্তানায় বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে। যুদ্ধের 18তম দিনেও ইরানের রাজধানী তেহরান, সিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে উপসাগরীয় অঞ্চলগুলোতে ও ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তার জন্য বিভিন্ন দেশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেশিরভাগ দেশ থেকেই ইতিবাচক সাড়া পাননি তিনি। খেলার খবর। রাতে মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি লেগের খেলা। বাংলাদেশ সময় রাত 12:15 স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বোডো গ্লিম্ট। রাত 2টায় ইংলিশ প্রিমিয়ার লিগের 3 ক্লাব খেলবে 3টি আলাদা ক্লাবের বিপক্ষে। চেলসির প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। একই সময় ম্যানচেস্টার সিটি খেলবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং আর্সেনালের সাথে টক্কর দেবে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি কি তবে এবার উত্তর লন্ডনে যাচ্ছে? উত্তরটা এখন আর সমানে সমান বলা যাচ্ছে না, অনেকটা এক পেশে দৌড়ে রূপ নিচ্ছে। একদিকে মিকেল আর্তেদা আর্সেনাল ছুটছে টকবগিয়ে গেল শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচে অবশ্য গানার ভক্তদের হৃদস্পন্দন বেড়ে যায়। পয়েন্ট হারানোর শঙ্কা ছিল লিগ টেবিলের শীর্ষস্থানধারীরা, কিন্তু নাটকের শেষটা হয়েছে আর্সেনালের হাসি দিয়ে। অন্যদিকে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি হোঁচট খাচ্ছে বারবার। প্রথম লেগে 3 গোলের ব্যবধানে হারে কাজটা ভীষণ কঠিন, তবে আত্মবিশ্বাসে কমতি নেই সিটির। দলটির কোচ পেপ গার্দিওলা ও অধিনায়ক বার্নার্ডো সিলভা দৃঢ় বিশ্বাস অবিশ্বাস্য প্রত্যাবর্তনে আরেক গল্প রচনা করতে পারবেন তারা। ম্যাচের আগের দিন অনুশীলন বাতিল করে খেলোয়াড়দের বিশ্রাম দেন গার্দিওলা। এই মৌসুমে আরও দুবার এমন কিছু করেছিলেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে 3টির বেশি গোল করার একাধিক নজির অবশ্য সিটির আছে। প্রথম লেগে বড় জয়ে শেষ 8-এর পথে এগিয়ে থাকা লস ব্লাঙ্কোরা শক্তি বাড়িয়েছে আরও। চোট কাটিয়ে একাদশে ফিরছেন স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, মিডফিল্ডার জুড বেলিংহাম ও ডিফেন্ডার আলভারো কারিয়াস। ফিরতি লেগে ম্যান সিটির বিপক্ষে মাঠে খেলবে অতিথি হয়ে। এমনিতেই প্রথম লেগে বড় ব্যবধানে হেরে বেশ চাপে আছে চেলসি, তার উপর এবার বড় এক ধাক্কা খেয়েছে তারা। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 দ্বিতীয় লেগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অধিনায়ক রিস জেমসকে পাবে না ইংলিশ ক্লাবটি। গত সপ্তাহে শৈশবের ক্লাব চেলসির সঙ্গে 2032 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান 26 বছর বয়সী জেমস। পিএসজির মাঠে প্রথম লেগে 5-2 গোলে হেরে যায় চেলসি। নিজেদের আঙ্গিনায় বিশাল সেই ব্যবধান ঘুচিয়ে শেষ 8-এ জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ তাদের সামনে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।